আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আর এটা এর দ্বিতীয় ক্লাস। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই অঙ্ক আসে এবং শুধুমাত্র কয়েকটি সূত্র মুখস্থ করলেই যে কোনো অঙ্ক আসলে পারা যায়। এছাড়া বাড়তি কোনোই নিয়ম নাই, আর নিয়ম বুঝতেই মেইনলি সমস্যা। কিন্তু এখানে সব কিছু তুলে ধরা থাকে যে এই রিকোয়ারমেন্ট করতে হবে, তাই শুধুমাত্র সূত্র মুখস্থ করলেই পারা যায়। আর আমরা যেহেতু বিজনেসের স্টুডেন্ট, তাই এই ক্লাসে কিছু এক্সট্রা উদাহরণ দিয়ে বোঝাবো যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে। তো প্রশ্নে চলে যাই। প্রশ্নে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হলো স্টক এর তথ্য, একটা স্টক বি এর তথ্য। তো স্টক কি? এগুলো হচ্ছে শেয়ার। আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করব, শেয়ার কিনবো, কিন্তু শেয়ারের সাথে এই তথ্যগুলো থাকবে। এখন আমাদের একটা শেয়ারে হুট করে বিনিয়োগ করলে দেখা গেল লসের সম্ভাবনা আছে, লস হলো। তো সেটা আমরা পূর্বে থেকে আগে এগুলো গাণিতিক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে কোনটাতে রিস্ক বেশি, কোনটাতে রিস্ক কম। তো যেখানে রিস্ক কম সেখানে আমরা বিনিয়োগ করব। তো বিনিয়োগ করার জন্য প্রশ্নে বলছে এই কটা তথ্য দিয়ে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট করতে বলছে। প্রথমে রিকোয়ারমেন্ট ওয়ানে বলছে দ্য এক্সপেক্টেড রিটার্ন টু স্টক, স্টক এ স্টক বি দুইটারই এক্সপেক্টেড রিটার্ন করতে বলছে, যেগুলো সূত্র গত ক্লাসে শেখানো হয়েছে। গত ক্লাস যারা করেননি প্রথম ক্লাসটা, তারা এই ক্লাসটা করলে তাদের কাছে একটু কঠিন মনে হবে। তো প্রথম ক্লাসটা করলে এই ক্লাসটা তারপরে করবেন, তাহলে অনেকটা ইজি মনে হবে। তারপর দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টু স্টক, দুইটা স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলছে। 3 নম্বর বলছে হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ। দুইটা স্টক আছে, যেটা বেশি ঝুঁকি সেটা আপনার মন চালো না যে আমরা কিনবো না, এটা সেটা বিবেচনা করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এক্সপেক্টেড রিটার্নের উপর। তো প্রথমে আসি, এগুলো ধরেন একটা দিছি এমনিতে তথ্যগুলো, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তো ধরেন রিটার্ন, এখানে স্টক এ স্টক বি আছে। তো এখন আপনার তুলনা করতে বলছে যে কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যাবে। রিটার্ন মানে আয়, এখানে প্রবাবিলিটি দেওয়া নাই। প্রবাবিলিটি মানে হলো সম্ভাবনা। 20% রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে, 30%। এটা পার্সেন্ট করছে একবারে। পার্সেন্ট যদি এভাবে না করা থাকে তাহলে এভাবে লিখতে পারবেন 20%। 20 কে পার্সেন্ট করলে 100% মানে 100, 100-র ভিতরে 20, তাহলে 100-র ভিতরে 20 মানে 20 কে 100 দিয়ে ভাগ করলে আসে 0.20, যেটা প্রবাবিলিটিতে পার্সেন্ট না দিয়ে এভাবে একবার ক্যালকুলেশন করে দিয়েছে। তো এখানে প্রথমে 20% রিটার্ন হওয়ার সম্ভাবনা, 30%, 25% রিটার্ন হওয়ার সম্ভাবনা, 40%। 100%-এর ভিতর 40% সম্ভাবনা আছে যে এটা 25% রিটার্ন হবে, আর বাকি হলো রিস্ক, ঝুঁকি আছে। ঝুঁকি পরিমাপ করা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। আর এখন সবগুলো রিটার্ন তো এক না, কোনোটাতে রিটার্ন বেশি, কোনোটাতে এটাতে রিটার্ন নেই। মাইনাস মান মানে লস, এটাতে রিটার্ন বেশি, এটাতে রিটার্ন কম। তো গড় রিটার্ন বের করার জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন বা আর বার মানে গড় বের করি। তো আমাদের যদি বলে এরকম তথ্য দিয়ে এ বিতে দেয়া আছে, এখানে তথ্য দেওয়া আছে চারটা রিটার্নের তথ্য দেওয়া আছে। রিটার্ন মানে হলো আয়, তাহলে চারটা আয় মিলে যোগ করলে 135, এই চারটা যোগ করে আয় হয়েছে 125, 115। তাহলে এখানে আমরা তুলনা খুব সহজে করতে পারছি। এখানে 135, 115, তাহলে এটাতে আয় বেশি, এটাতে আমরা ইনভেস্ট করব। যখন এরকম দেয়া থাকবে তখন তো আমরা সহজেই করতে পারছি। কিন্তু এরকম তথ্য তো সবসময় দেয়া থাকবে না, এটা বাদ। এখন এখন দ্বিতীয় নম্বরে যদি দেয়া থাকে, এখানে আছে তিনটা তথ্য, এখানে তিনটা রেট, এখানে তিনটা, এখানে আছে চারটা। তাহলে এই স্টকে আর এই স্টকে এ আর বি, এখানে রিটার্ন হবে এগুলো, এখানে রিটার্ন হবে এগুলো, চারটা মিলা হবে 85।
আর এখানে 3টা মিলে হবে 80। 3টা মিলে যদি 80 হয় তাহলে 80কে আমরা 3 দিয়ে ভাগ করব, গড় বের হবে। গড়ে কত করে রিটার্ন আসছে এটার সাথে এটা তুলনা করা যাচ্ছে। এটা 4টা মিলে, এটা 4টা মিলে, 4টা মিলে 135, 4টা মিলে 115, কিন্তু 4টা মিলে 135 এটাই বেশি। কিন্তু এটা 3টা মিলে যে 80, এটা 4টা মিলে 85। 4টার সাথে 3টা তো আর তুলনা করা যাচ্ছে না, তাহলে আমাদের গড় বের করতে হবে। তখন এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। এরকম এক্সপেক্টেড রিটার্ন সেই কারণে বের করতে হয়। তাহলে 80কে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে মান আসে হচ্ছে 3 25 75, 25। 3 25 75, 25 অল্প একটু বেশি হয়। এটা যদি গড় করি 4, 4 20 80, গড়ে 21, 21-এর একটু বেশি হয়। অ্যাকুরেট আমরা হিসাব করলাম না, এমনি বোঝার জন্য খুব তাড়াতাড়ি এটা বোঝাতে চাচ্ছি, যে কারণে এইভাবে বুঝালাম। যেটা 21 আসলো, এটা গড় আসলো 25, তাহলে গড় মান কার বেশি? এটার বেশি, তাহলে এটাই তুলনামূলকভাবে বেশি রিটার্ন দিবে। এটা কম, তাহলে আমরা এটা নিব। এটাতে যেরকম এটা সেভাবে নেওয়া যাচ্ছে না, যোগ করে এটা নিতে পারছি 135, কিন্তু এটা থেকে গড় বের করতে হচ্ছে, এক্সপেক্টেড রিটার্ন যেটা। কিন্তু এরকম যে তথ্য দেয়া থাকে, এটা তো ছিল কম বেশ, এটা ছিল কম বেশ, কিন্তু আবার মানের ক্ষেত্রেও 4টা মান, এটা 3টা, কিন্তু এখানে 5টা দেয়া আছে, এ পাশেও 5টা দেয়া আছে, 5টা মিলে 40, 5টা মিলে 40, তাহলে এটাও 40, এটাও 40, তাহলে দুইটার রিটার্ন একই। তাহলে আমরা এটা কিভাবে দুটার ভেতরে পার্থক্য নির্ণয় করব, যে কোনটা নেওয়া ভালো হবে বা কোনটা বেশি সুবিধাজনক হবে? এটাও 40, এটাও 40, আবার 5 বারের রিটার্ন মিলে। তাহলে এখানে দেখতে হবে বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে যে কোনটাতে বিচ্যুতি বেশি, মানে সবচেয়ে বেশি রিটার্ন হয়েছে আবার সবচেয়ে কম রিটার্ন হয়েছে, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে করা যায়। রিকোয়ারমেন্ট 1, এখানে বলছে এক্সপেক্টেড রিটার্ন, বা অনেক প্রশ্নে দেয়া থাকতে পারে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সংক্ষেপে এর এইভাবে লেখা যায় ই আর বা আর বার। আরো কিছু এর সিম্বল আছে যেগুলো প্রথম ক্লাসে শেখানো হয়েছে। তো ই আর এই সিম্বলটাই সবচেয়ে সহজ, কারণ তে এক্সপেক্টেড, আর তে রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন এটা দ্বারাই বোঝায়। যেখানে আর বার লেখা যায়, কিন্তু আর বার দ্বারা এক্সপেক্টেড রিটার্ন এটা প্রকাশ পাচ্ছে না, সহজভাবে এটা বোঝা যাচ্ছে না। আবার অনেক জায়গায় এক্স বার আছে, অনেক জায়গা আছে হচ্ছে কে বার, তাহলে এটাই সহজ বোঝার ক্ষেত্রে, সেই কারণে আমরা ই আর লিখলাম। ই আর এর সূত্র হলো সামুশন, সামুশন মানে হলো সমষ্টি, যতগুলো মান দেয়া থাকবে সবগুলো যোগ করা, 1 2 3, দেখা গেল 3টা মান দেয়া আছে, সবগুলো যোগ করলা সামুশন হবে হলো 1 2 3 3 6, তাহলে সামুশনের মান হলো 6। এটাও ঠিক এইরকম, সবগুলো মান যোগ করার পরে সামুশনের মান আসবে। তাহলে এখানে সামুশন আর আই পি আই, আই এর মান হচ্ছে, এখানে সারি দেখতে হবে কয়টা আছে, সারি আছে হলো 1টা 2টা 3টা 4টা, 4টা সারির মান এভাবে নিয়ে আর আই এবং পি আই করতে হবে। তো এটা সহজে করার জন্য ছোট সূত্র, অনেকে পুরোটাই তুলে দেয়, তো আমরা ছোট সূত্রটা যদি মুখস্থ করি, পুরোটা মুখস্থ করতে অনেক সময় লাগবে। ছোট সূত্র থেকে কিভাবে বড় সূত্র করা যায় সেটা আমরা শেখাবো এখন। তো আর আই পি আই দুইটার মাঝে গুণ হিসেবে আছে, আই মানে হচ্ছে প্রত্যেকটা সারির সংখ্যা। যদি এই সারি করি ক্যালকুলেশন, তাহলে আর 4 পি 4, 4 সারি। এখন আমরা প্রথম থেকে ক্যালকুলেশন করব। প্রথম সারি 1 নম্বর সারি, সূত্র হবে আর 1 ইন্টু, মাঝখানে কিছু নাই মানে এটা গুণন হিসেবে আছে, এখন আমরা ক্যালকুলেশনের সময় গুণন দিব। আর 1 পি 1, সামুশন মানে যোগ সমষ্টি,
যোগ করতে হবে। এরপরে 1 নম্বর সারি তো তুললাম, 2 নম্বর সারির সূত্র হবে, মানগুলো পরে তুলবো, আগে সূত্রটা বোঝাচ্ছি। 2 নম্বর সারি তাহলে R2, এরপরে P2, P তে প্রবাবিলিটি, R তে রিটার্ন, R2 2 নম্বর সারি, সে কারণে 2, P2 প্রবাবিলিটি 2 নম্বর সারি, সেখানে 2। এরপর আবার সামেশন করতে হবে, যোগ, সে কারণে যোগ, সবগুলো যোগ করতে হবে, এইগুলা ক্যালকুলেশন করে এগুলা যোগ করতে হবে। এরপর 3 নম্বর হলো R3 গুণন P3, 4 নম্বর এটা যোগ। 4 নম্বর হলো R4 গুণন P4, আর যদি থাকে 5 নম্বর সারি 6 নম্বর সারি, তখন 5 নম্বরের জন্য R5 P5, এভাবে করতে হবে। অনেক স্যার এইভাবে অনেক বড় সূত্র করে তুলে দেয়, যেটা ছেলেপেলে দেখেই তো ভয় করবে, কিন্তু এখন ছোট সূত্র থেকে সহজে বড় সূত্র করা যাচ্ছে। এখন আমরা শুধু মানগুলো বসাবো। 1 নম্বর সারি 1 আছে, 1 নম্বর সারি, 1 নম্বর সারির প্রথম আমরা স্টক এর জন্য করেছি, স্টক STOCK স্টক এ, এরপর করবো স্টক বি এর জন্য। তো স্টক এর জন্য এখানে আমরা ছোট করে স্টক এ লিখতে পারি। স্টক এর রিটার্ন, আর তে রিটার্ন 20%, পার্সেন্ট করলে আমরা 0.20, গুণন আছে গুণন প্রবাবিলিটি 0.30। 1 নম্বর সারি গেল, যোগ R2, 2 হলো 2 নম্বর সারি, 2 নম্বর সারি আর এর মান আছে 25, এটা পার্সেন্ট করলে 0.25, গুণন পি প্রবাবিলিটি আছে 0.40। এরপরে যোগের যোগ R3, 3 নম্বর সারি, 3 নম্বর সারিতে আর এর মান আছে রিটার্ন 15%, পার্সেন্ট করলে পয়েন্ট, আর এটার সামনে 0 আছে, পয়েন্টের সামনে, এটার সামনেও 0 দেওয়া যেতে পারে এই দশমিকটা বোঝার জন্য, 0.15, আর না দিলেও সমস্যা হবে না। 0.15 গুণন P3 আছে, প্রবাবিলিটি 3 নম্বর সারি 3, 0.20 প্লাস, এরপর 4 নম্বরে আছে মাইনাস 0.10, গুণন প্রবাবিলিটি আছে 0.10। এখন সবগুলো আমরা ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটর তুলে ক্যালকুলেশন করতে পারবো একবারে। কিভাবে করব? ক্যালকুলেশন করার জন্য প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দেব, যেভাবে দেওয়া আছে ক্যালকুলেটর সেভাবেই একদম সেম ভাবে তুলতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0.20 গুণন 0.30, আর ক্যালকুলেশনের সময় এই 0 না দিলেও চলবে, 0.30, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার প্লাস দিতে হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাঝখানের চিহ্ন সংখ্যাগুলো তুলে আবার প্লাস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট গুলো দিতে হবে। সাইন্টিফিক ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে আছে। এখন সবগুলো যদি গুণ করে মাঝখানে গুলো, এই ব্র্যাকেটের মাঝখানে আগে গুণ করে যোগ করলে ক্যালকুলেটরে একবারে মান আসবে 0.18। 0.18 এটা এক্সপেক্টেড গড়, এটা শতকরাই করলে, শতকরা মান দেওয়া আছে যেহেতু, শতকরা করলে এখানে গুণন 100 দিতে হবে, গুণন 100, তাহলে আসবে হলো 18%। 18% স্ট্রোক এ গেল। এবার ঠিক একইভাবে স্ট্রোক বি করব। স্ট্রোক এই যা দেয়া আছে সূত্র, শুধু স্ট্রোক বি এর জন্য স্ট্রোক বি নিচে লিখবো, স্ট্রোক বি R1, আর আছে -25%, মানে এখানে দশমিক -25, গুণন পি প্রবাবিলিটি আছে 0.10। এরপরে যোগ R2, 2 নম্বর সারি আর এর মান 0.10, 10%, এটা পার্সেন্ট করলে 0.10, গুণন পি এর মান 0.20। এরপরে আবার প্লাস R3, আর রিটার্ন 3 নম্বর সারি
3 3 নম্বর সারি, তাহলে এটা হচ্ছে 0.15, সবগুলোতে 0 দেইনি, এটাতে দেয়া লাগবে না, 0.15 গুণন P3 আছে 0.40 প্লাস R4 4 নম্বর সারি 0.20 ইন্টু P4 আছে 0.30, এটাও সেম, সবগুলো ক্যালকুলেটরে একবারে তুললে এটার মান আসে 0.1150, যেটা 100 এর সাথে আবার গুণ করলে শতকরা, তাহলে মান আসে 11.50%। এটা গেল এক্সপেক্টেড রিটার্ন ER। স্টক এ, স্টক এতে ER আসছে 18%, স্টক ER বিতে, স্টক বিতে আসছে 11.50%। তাহলে গড় দেখো বোঝা যাচ্ছে কোনটাতে রিটার্ন বেশি হবে। গড় হার এখানে 18%, এটা 11%, তাহলে 18% স্টক এতে বেশি। এটা গেল রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 2তে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটা স্ট্রোকের মাঝে বিচ্যুতি কোনটাতে বেশি কোনটাতে কম। বিচ্যুতি, আমরা বিচ্যুতি বলতে বুঝি বিচ্যুত, বিচ্যুত থেকে বিচ্যুতি, কোনো কিছু থেকে কম বেশ হয়ে গেলে বা চলে গেলে সেটা বিচ্যুত বা বিচ্যুতি বা ক্ষতি। তো যেটাতে বিচ্যুতি কম হবে, ক্ষতি কম হবে, সেটাই আমরা তো নিব। তো বিচ্যুতি নির্ণয় করার জন্য, সেই ক্ষতি নির্ণয় করার জন্য, ঝুঁকি বা রিস্ক নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিকোয়ারমেন্ট 2 সংক্ষেপে হলো এসডি। এসডি অনেকে বা অনেক বইয়ে লেখা থাকে হচ্ছে সিগমা। তো সিগমা দ্বারা বোঝার ক্ষেত্রে সহজ মনে হয় না। এসডি মানে স্ট্যান্ডার্ড, ডিতে ডেভিয়েশন, এসডি আমরা লিখব। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো রুট দিয়ে সামুশন, এরপর হলো এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি, আর সংক্ষেপে ভাবে R1, এটা আই দিয়ে যতগুলো আছে ততগুলো 1 2 3 4 এভাবে লিখতে পারবো। আয়ের মান চেঞ্জ হবে তখন, আয়ের মান মানে যতগুলো সারি আছে। এরপর হলো মাইনাস ER, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি না দিতে পারি, ER একবার এক্সপেক্টেড রিটার্ন। এরপরে এটা হচ্ছে রিটার্ন, এটা হচ্ছে গড় রিটার্ন। গড় রিটার্নের ভেতর থেকে বাদ দিয়ে তার উপর স্কয়ার, সাথে হলো PI প্রবাবিলিটি গুণ করতে হবে। এখানে প্রবাবিলিটি আছে, সে কারণে প্রবাবিলিটি গুণ করতে হবে। যদি প্রবাবিলিটি না থাকে তার জন্য নিয়ম ভিন্ন একটু, সেটা এরপরে নেক্সট ক্লাসগুলোতে শেখানো হবে। তো তথ্য আছে 4টা সারি, 4টা সারির তথ্য এভাবে তুলতে হবে। আমরা একটা একটা করে তুলব। যদি সূত্র তুলি, সূত্র তুলতে পারি, এভাবে তুলব সূত্র R1 মাইনাস ER, এটা স্টক এর জন্য করতেছি, এখানে লিখবো ফর স্টক এ বা স্টক এ লিখে এটা লিখলেও হবে স্ট্যান্ডার্ড এ। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি করব। তো R1 রিটার্ন 1, এরপর এক্সপেক্টেড রিটার্ন, এটা যেটার জন্য আছে সেটা এক্সপেক্টেড রিটার্ন আছে, এ করেছি স্টক, স্টক এর জন্য এক্সপেক্টেড রিটার্ন 18%, তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা এ লিখতে পারি, এক্সপেক্টেড রিটার্ন এ, এরপর হলো স্কয়ার
গুণন স্টক এর প্রথম সারি করেছি P1 প্রবাবিলিটি। এইভাবে সবগুলো সমষ্টি যোগ করতে হবে। এরপর যোগ ঠিক একইভাবে R2 মাইনাস ERA স্কয়ার গুণন P2 প্লাস R3 3 নম্বর সারি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ওই একটাই থাকবে, যেটা স্টক এর জন্য করেছি, স্টক এর এক্সপেক্টেড রিটার্ন স্কয়ার দেব গুণন হলো P প্রবাবিলিটি এটা 3 নম্বর সারি PO3 3 নম্বর। এরপর আবার যোগ সমষ্টি করতে বলছে সবগুলো, সে কারণে যোগ দিয়ে এই পর্যন্ত একটা মান, এই মানের সাথে যোগ আবার এই মান, এইভাবে যোগ করতে হবে। তাহলে চতুর্থ সারি, সে কারণে R4 মাইনাস ERA স্কয়ার গুণন প্রবাবিলিটি চতুর্থ সারি P4। এভাবে সূত্র লিখলে আমাদের সূত্রের আর এর সোজা বা এর সোজা ER এর সোজা শুধু মানগুলো বসালে অনেক ইজি হবে। আর সূত্র যদি না লিখে মানগুলো বসাতে চাই তখন একটু ঝামেলা হতে পারে। তো আর এর প্রথম R1 20%, এটা আমরা 20% 0.20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 0.18, ওটাও পার্সেন্ট করলে 0.18 আসে, 18% 0.18। এরপর স্কয়ার প্রবাবিলিটি গুণন হলো P এর মান 0.30 যোগ P R2 হলো 0.25 এরপর এক্সপেক্টেড রিটার্ন 0.25 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হলো 0.18, সবগুলোতে এক স্কয়ার এর উপর হবে স্কয়ার গুণন P2 হচ্ছে 0.40 এরপর আবার প্লাস, এরপরে রিটার্ন 3 15% 0.15 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এর জন্য 18% 0.18, এরপর স্কয়ার গুণন হলো P3 প্রবাবিলিটি 3 নম্বর সারি 0.20। এরপরে 4 নম্বরে যাব, 4 নম্বরে রিটার্ন দেওয়া আছে -10 মাইনাস 0.10 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হলো 0.18, এরপর স্কয়ার গুণন P4 প্রবাবিলিটি 0.10 পুরোটা আমরা ক্যালকুলেটরে এই মানটা তুলবো, রুট পরে করব, রুট বাদ দিয়ে এই মানগুলো ক্যালকুলেটরে এইভাবে যেভাবে দেওয়া আছে ব্র্যাকেট দেব, এটার মান তুলবো 0.20 মাইনাস 0.18, এরপর পাওয়ার দেব 2 গুণন, এভাবে ক্যালকুলেশন করলে মান আসবে এখানে রুট সবগুলোর মান আসে 0.0101 এরপরে এই 0.0101 এর উপর রুট করতে হবে, রুট তুলে এই মানটা তুললে যদি আমরা সমানে বা আনসারে চাপ দেই ক্যালকুলেটরে তাহলে এখানে মান আসবে 0.1005। তো এটা যেহেতু পার্সেন্টে, সে কারণে আমরা গুণন পার্সেন্ট করবো, 100 দিব, গুণন দিলে এটা পার্সেন্ট হবে 10.05%, 10.05%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন SDA স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হলো 10.05%। এটা প্রজেক্ট এর জন্য। ঠিক একইভাবে এখানে প্রজেক্ট বির জন্য বির তথ্যগুলো তুলতে হবে। বির তথ্য যদি তুলি, রিটার্ন প্রথমে 1 নম্বর সারিতে রিটার্ন আছে -0.25% করতে হবে সবগুলো মান, আর এগুলো পার্সেন্ট করাই আছে ক্যালকুলেশন। -0.25 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন
এগুলো হচ্ছে বি এরটা। এবার বি প্রজেক্ট করেছি, শুধু এক্সপেক্টেড রিটার্ন বি চেঞ্জ হবে, বি বি এক্সপেক্টেড রিটার্ন বি এর মান 11.50, তাহলে এটা পার্সেন্ট করলে 0.1150 1150 1150, এরপর স্কয়ার গুণন প্রবাবিলিটি দিয়ে আছে প্রজেক্ট বি এর জন্য 0.10, এটা আবার প্লাস, প্লাসের প্লাস 2 নম্বর রিটার্ন 0.10 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি এরটা 0.1150, এর উপর স্কয়ার করতে হবে, স্কয়ার গুণন পি টু 2 নম্বর সারি 0.20, এরপরে প্লাস, তারপরে R3 রিটার্ন 3 হচ্ছে 0.15, এটা রিটার্ন 3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি এর 11.50, এটা পার্সেন্ট করলে 0.1150, এরপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, গুণন হলো P3 3 নম্বর সারিতে পি আছে প্রবাবিলিটি 0.40, এরপরে প্লাস R4, এবার 4 নম্বর রিটার্ন আছে 0.20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন গড় আসছে হলো 11.50, এটা পার্সেন্ট করলে 1150 11.1150, এরপর স্কয়ার গুণন P4 প্রবাবিলিটি আছে 0.30, এটা পুরোটা ক্যালকুলেশন করতে হবে আগের মতোই। তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, যে কারণে এটা আপনারা ক্যালকুলেশন করে মানটা আমি লিখে দিচ্ছি। এটা আসে হলো 12.66%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটাই একটু ঝামেলা, তাছাড়া সবগুলো অঙ্কর যে ভেরিয়েন্স, কোভেরিয়েন্স, কোরিলেশন সবগুলো 1 লাইন 2 লাইনের অঙ্ক, এটা একটু বড়, তাছাড়া এই অঙ্কের কোনো ঝামেলা নেই, শুধু সূত্র নির্ভর এই চ্যাপ্টারটা, সেই কারণে সূত্রগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে। তাহলে 12.66%। তৃতীয় নম্বর বলছে কোন প্রজেক্টটা রিস্কি, হুইচ প্রজেক্ট হুইচ স্টক ইজ মোর রিস্কি। তাহলে রিস্ক এটা দেখার জন্য করতে হবে আমাদের সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সংক্ষেপে সিবি। এটার বিস্তারিত এর পরে ক্লাসে শেখানো হবে, আজকে শুধু ক্যালকুলেশনটা দেখাই। সিবি স্টক এরটা করেছি স্টক এ, সিবি এর সূত্র হলো এসডি ভাগ হলো ই আর গুণন হলো 100, এসডি বের করেছি, এরটা হলো 0.1005 ইয়ার বের করেছি 0.18 গুণন হলো 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে বাড়ায় 0.18 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করার পরে তারপর গুণ করতে হবে, করলে বের হয় 55.83%। এটা সিবি এ গেল। এবার সিবি বি, প্রজেক্ট বির জন্য একই সূত্র, এসডি ভাগ হলো ই আর এক্সপেক্টেড রিটার্ন গুণন হলো 100, বি এর এসডি বের হয়েছে 0.1266, এটা যেহেতু পার্সেন্টকে ভাঙলে 0.1266, এক্সপেক্টেড রিটার্ন ই আর বিটা বের হয়েছে 0.1150 গুণন হলো 100। এখন 0.1266 একে ভাগ করতে হবে 0.1150, ভাগ করে যে মান আসবে 100 দিয়ে গুণ করলে আসে 110.09%। এটা রিস্ক তুলনা করেছে, তাহলে এটার পার্সেন্ট কম, এটার পার্সেন্ট বেশি, তাহলে রিস্ক হলো
বি প্রজেক্টটা হচ্ছে যে কোন প্রজেক্টটা রিস্ক, এজন্য কমেন্ট করতে হবে কমেন্ট স্টক বি ইজ মোর রিস্কি because is risky because its CV is higher, CV বেশি